তুষার হৃৎপিণ্ডের অস্বাভাবিক অস্থিরতা কমাতে লম্বা শ্বাস ফেলল। এরপর ধীরে সুস্থে স্পর্শ করলো নিশির ঘোমটার সামনের অংশটুকু। নিশির হৃদস্পন্দন যেন আজ এখানে আহুতি দিবে। অতপর দুজনের শ্বাসরুদ্ধকর একটি মুহূর্তের পর তুষার নিশির ঘোমটাটা তুলে ফেলল। নিশি চোখ বুঝে মাথাটা নিচু করে রেখেছে। বউ সাজে ভীষণ অপূর্ব লাগছে তার লজ্জায় লালিত মুখশ্রী। তুষার কিছুক্ষণ পলকহীন তাকিয়ে দেখল নিশিকে। ভারী দম ফেলে প্রথমবারের মতো স্বামীর অধিকার বোধ সমেত ডাকল, নিশি, টাকা আমার দিকে। বড়রা সকলেই এরকম কিছু একটা আশঙ্কা করে বহু পূর্বেই একে একে বেরিয়ে গেছে। শুধু কাজিন মহলের সকলে ভীষণ আগ্রহ নিয়ে তাকিয়ে অপেক্ষা করছে এরপর কি হবে। মুখ মুহূর্তে বেশ কিছুটা সময় লাগলো নিশির। এলোমেলো পল্লব ছাপতে এক পলকের জন্য তুষারের দিকে তাকিয়ে পর মুহূর্তেই মাথা নিচু করে ফেলল। তুষার নিজের অমসৃণ দুই হাতের আঁচলায় নিল নিশির মুখটা। পরপর খুব প্রশান্তি সমেত চুমু খেল নিশির কপালে। এতেই বাদ ভাঙল মেয়েটার। খুশির অশ্রুগুলো আর ভেতরে দমন করা সম্ভব হলো না। তুষারের বুকে মুখ গুজে ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তুষারও এক মুহূর্ত দেরি না করে বউকে জড়িয়ে নিল নিজের সাথে। ওদের পূর্ণতায় যেন নিজ নিজ পূর্ণতার গল্পগুলোর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে উপস্থিত সকল প্রেমী যুগল। স্মৃতি পাতা পাড়ি দিয়ে প্রত্যেকেই একবার নিজ নিজ বিয়ের মুহূর্তগুলো থেকে ঘুরে এলো। আরমান ফোন বের করে বলল, এত সুন্দর একটা মোমেন্ট ক্যাপচার না করলে হয়? বলেই ক্যামেরা অন করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। আরমানের পাশে দাঁড়ানো তিথি ওকে হালকা খোঁচা মেরে বলল, পিক তোলা বন্ধ কর, পরে ভাইয়া এই ব্যাপারে নিয়ে রাগ করলে। আরমান বলল, করবে না, বরঞ্চ আমি যদি এই পিকটা ফ্রেমে বাধাই করে ওকে গিফট করি ও আরও খুশি হবে। দেখছো না, এখনই খুশিতে দুনিয়াদারি ভুলে বসেছে। উদিতা এখনো পলকহীন চেয়ে আছে ওদের দুজনের দিকে। মনে মনে যে কয়বার মাশাআল্লাহ বলেছে তার নিজেরও জানা নেই। আজকে ওদের পূর্ণতায় তার নিজেরও বেশ খুশি খুশি লাগছে। ভাবনায় সাঁতার কেটে বেড়াচ্ছে তাদের বিয়ের মুহূর্তটা। কত অদ্ভুতভাবে একে অপরের সাথে বাধা পড়েছিল তারা। ওর ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে সাদাফ শোধালো, এরকম একটা মুহূর্ত তো আমরাও ডিজার্ভ করি, তাই না? উদিতা দৃষ্টি ফেরালো সাদাফের দিকে। উত্তরে বলল, হ্যাঁ, কিন্তু আপনার তো নর্মাল ভালো লাগে না, তাই ওই দিন সেভাবেই বিয়ে করে নিয়েছিলেন। অবশ্য মেয়ে আপনার পছন্দ মতো হলে এরকম মুহূর্ত পাওয়ার সম্ভাবনা ছিল। সাদাফ ভ্রু কুচকালো, বলল, মেয়ে আমার পছন্দ মতো মানে আমার কি অন্য কোথাও পছন্দ ছিল বা আছে নাকি? উদিতার চোখে মুখে দুষ্টুমির ঝিলিক, কিন্তু আচমকাই গম্ভীরতার টেনে আনলো সেখানে। বলল, আপনার যেন কেমন মেয়ে পছন্দ ছিল, কেমন মেয়ে আপনার জন্য পারফেক্ট, শান্তশিষ্ট। সাদাফের মনে পড়ল আইরিনের বিয়ের সময় বউ হিসেবে শান্তশিষ্ট গোছালো চুপচাপ মেয়ের কথা ইরফানকে বলেছিল সে। তিথি সেসব কথা শুনে নিয়েছিল পেছন থেকে। বলা বাহুল্য সাদাফের বুঝতে বেগ পেতে হলো না উদিতা এসব কথা তিথির থেকেই শুনেছে। সে উদিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিল, কারো চঞ্চলতায় যদি মন ভালো করার মতো জাদু থাকে তাহলে শান্তশিষ্ট ক্যান্সেল। উদিতা আবারও বলল, চুপচাপ। সাদাফ একইভাবে উত্তর দিল, কারো অবিরাম বকবক শোনার মাঝে যদি প্রশান্তি থাকে তাহলে চুপচাপ ক্যান্সেল। উদিতা আঙ্গুল গুনে গুনে এক একটা বৈশিষ্ট্য বলছে। তৃতীয়বারের মতো বলল, খুব গোছানো। সাদাফ ধৈর্যশীলতার সাথে তৃতীয় প্রশ্নের উত্তর দিল, অগোছালো মেয়েটাকে নিজের মতো গুছিয়ে নেওয়ার মধ্যে যদি সার্থকতা থাকে তাহলে গোছালো হওয়ার কোনো প্রয়োজন নেই। উদিতা পূর্ণ দৃষ্টিতে তাকালো সাদাফের দিকে। শেষবারের মতো প্রশ্ন করল, নরম সরম কোমলমতি চেয়েছিলেন, যেন ঝগড়ুটে না হয়। সাদাফ স্মিত হাসলো, বলল, মাঝে মাঝে দুষ্টু ও রাগীও দরকার হয়, না হলে ঝগড়া ও মারামারির মতো সুন্দর জিনিস মিস করতাম। উদিতা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, হয়েছে, আর ডায়লগবাজি করতে হবে না। অবশ্য এখন অমন মেয়ে চেয়েও লাভ নেই। আমাকে বিয়ে করেছেন নিজের ইচ্ছেতে, এখন তো সব সহ্য করতেই হবে। সাদাফ প্রতি উত্তরে বলল, স্বেচ্ছায় সহ্য করার দায়িত্ব মাথায় নিয়েছি। এরপর ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার ছেলে সাদাপ নয়। উদিতা প্রসঙ্গ পরিবর্তন করে বলল, আমার এখন আপনার সঙ্গে দাঁড়িয়ে প্রেমালাপ পারার সময় নেই। বিয়ে উপলক্ষে মিষ্টি বিতরণে হেল্প করি গিয়ে। সাদাফ জিজ্ঞেস করল, মিষ্টি কি আমি পাবো না? উদিতা সরল মনে উত্তর দিল, হ্যাঁ অবশ্যই। আপনার ভাইয়ের বিয়ে উপলক্ষে আপনি মিষ্টি মুখ করবেন না কেন? আমি গিয়ে মিষ্টি নিয়ে আসি। সাদাফ উদিতাকে হতভম্ব বানিয়ে বলে বসলো, মিষ্টি এখানে আনা লাগবে না, রুমে চলুন মিষ্টি মুখ করে আসি। উদিতা হাঁ হয়ে গেল প্রথমে, পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে নরম হাতের খুশি দিল সাদাফের বুকে।
লজ্জিত ভঙ্গিতে মাথা নুইয়ে বলল, আপনি আর ভালো হলেন না। বেশ অনেকটা সময় কেঁদে নিজেকে শান্ত করে তুষারকে ছেড়ে দিল নিশি। নাক টানতে টানতে হাতের টিস্যুটা দিয়ে চোখ মুছল। আরমান বলল, হয়েছে তোদের, আর কত কান্নাকাটি করবি? এমন মুহূর্তে কি এত কান্নাকাটি শোভা পাচ্ছে? এখন তো তোদের খুশিতে লুঙ্গি ডান্স দেওয়ার কথা, তার বদলে এইভাবে কেঁদে উজাড় হচ্ছিস কেন? তুষার তিথির দিকে তাকিয়ে বলল, তিথি, ওকে একটা লুঙ্গি এনে দে। লুঙ্গি ডান্স দেওয়ার যখন এতই শখ, তাহলে উই দিক। আরমান আতকে উঠে বলল, এ ভাই, এসব কিন্তু ঠিক না। তোরা প্রত্যেকবারই আমাকেই কেন ফাঁসিয়ে দিস? কি দোষ করেছি আমি? সবসময় ভালো কথা বলি, এটাই আমার দোষ। যা, আজ থেকে তোদের কিছু বলবোই না। সাদাফ বলল। বলছিলাম যে আরমান ভাইয়া লুঙ্গিটা কি এনে দিব? আরমান কটমট করে ওর দিকে তাকিয়ে বলল, তুমি আগুনে ঘি ঢেলো না তো ভাই। তোমার যে ডিউটি সেটা কমপ্লিট করো গিয়ে। ফুল আনিয়ে দেওয়ার দায়িত্ব আমার ছিল, সেটা করে দিয়েছি। এখন তুমি গিয়ে রুম সাজাও। সাদাফ নিজে নিজে বিড়বিড় করে বলল, কি এমন বললাম যে কাজের বাহানা দিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছে? যাই হোক, এমনিতেও এখন যেতেই হতো আমাকে। অনেকগুলো দিন পূর্বে তিথির বিয়েতে উদিতা যেভাবে মিষ্টির প্লেট সামনে নিয়ে তাতে মরিচ ঢুকানোর কুকর্ম করেছিল, আজও ঠিক একইভাবে তার সামনে মিষ্টির প্লেট রাখা। সাদাফ প্রথমেই ভালোভাবে আশেপাশের সবাইকে পরখ করে নিল। যখন দেখলো সবাই যার যার মতো ব্যস্ত, কারোরই এই কিচেনের দিকে মনোযোগ নেই, তখনই সে খুব সন্তর্পণে এগিয়ে গেল উদিতার দিকে। কণ্ঠ নামিয়ে জিজ্ঞেস করলো, কি করছেন? উদিতা হাসি মুখে জবাব দিল, প্লেটে মিষ্টি সাজাচ্ছি, এগুলো নিয়ে যাব ওদের মিষ্টি মুখ করাতে। আপনি খাবেন? সাদাফ এক পলক তাকালো প্লেটের দিকে। নিশ্চিতভাবেই পরের নজরটা পড়ল উদিতার ঠোঁটে। আচমকা পুরনো স্মৃতি মনে করে মাথা নেড়ে না করে দিল সাদাফ। বলল, এইবার মরিচ মেশানো মিষ্টি খাওয়ার ভুল আমি করব না। গতবার আপনি মিষ্টির ভেতর মরিচ ঢুকিয়ে সেটা খাইয়েছেন আমাকে। কে বলতে পারে এইবারও যদি আপনার সেরকম ষড়যন্ত্র করা থাকে? তাই মিষ্টি আগে আপনি খাবেন, এরপর বাকি অর্ধেক আমি খাবো। উদিতা চোখ পিট পিট করে চেয়ে রইল সাদাফের দিকে। বলল, গতবার তো মজা করেছিলাম, এইবার কিছু মেশাইনি, সত্যি বলছি। সাদাফ বলল, প্রমাণ হিসেবে আগে মিষ্টিটা অর্ধেক আপনি খাবেন, তাহলেই তো হয়ে গেল। নেক্সট বাইট আমার। নিজের বলা কথার সত্যতা প্রমাণ করতে উদিতা সত্যি সত্যি মিষ্টিটা মুখের কাছে নিল। মিষ্টির অর্ধেকটা মুখে ঢুকিয়ে কামড় দেওয়ার সাথেই আগেই সাদাফ ঝুঁকে এসে সেটাতে কামড় বসালো। দুজনের অধর ছুঁই ছুঁই মুহূর্তে পরপর সাদাফ নিজের অবস্থানে সরে এলো। অতপর বলল, টেস্ট করে নিলাম মিষ্টিতে আবারও মরিচ মিশিয়েছেন কিনা, প্রমাণিত হলো, ধন্যবাদ। উদিতার চোখ দুটো বিস্ময় বিস্ফোরিত, প্রতিক্রিয়াহীন, শুধু ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে। মস্তিষ্ক থিতিয়ে এসেছে তার, উত্তর দেওয়ার মতো অবস্থাতেই নেই। সাদাফ আর বেশি খাটল না ওকে। হাতের পুরো আঙ্গুল দিয়ে ঠোঁট মুছতে মুছতে সরে গেল সেখান থেকে। তার যাওয়ার পরপরই হাজির হলো তিথি। উদিতাকে এভাবে পুতুল বনে দাঁড়িয়ে থাকতে দেখে হালকা ধাক্কা দিয়ে শুধালো, কি রে, এইভাবে মিষ্টির প্লেট হাতে নিয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? মিষ্টি কি দিবি না ওদেরকে? তিথির উপস্থিতিতে নড়ে চড়ে নিজেকে ধাতস্থ করে নিল উদিতা। ঢোক গিলে বলল, হ্যাঁ, এখনই যাচ্ছি। আচমকা দুষ্টু বুদ্ধি ভর করলো তিথির মাথায়। ভাবলো আরিশার কথা বলে একটু খেপিয়ে দিবে উদিতাকে, তবে সেটা বেশিক্ষণ নয়, কিছু সময় ওকে পরীক্ষা করে তারপরই সত্যি কথা বলে দিবে। সেরকম ভেবেই বলল, উদিতা, তোকে একটা কথা বলার ছিল, বলবো? উদিতা কৌতূহলী হয়ে চাইলো তিথির দিকে, শুধালো, কি? তিথি অভিনয় করে গম্ভীরভাবে ফুটিয়ে তুলল মুখে। বলল, একটু আগে ভাইয়াকে দেখলাম আরিশার সাথে হেসে হেসে কথা বলছে। বলতে বলতে আর চোখে উদিতার দিকে চাইলো তিথি, দেখতে চাইলো উদিতার প্রতিক্রিয়া। তবে সেরকম আশানুরূপ উত্তর দিল না উদিতা, বরঞ্চ হেসে বলল, ফাজলামো করার জায়গা পাস না চুন্নি, এসব বলে কোনো ফায়দা হবে না। তবে হ্যাঁ, ভালো বুদ্ধি দিয়েছিস, তোর ভাইকে একটু জ্বালানো যাবে। তিথি হতভম্ব হয়ে বলল, ভাই, আমি তো দুষ্টুমি করে বলেছিলাম, তাই বলে তুই আমার ভাইয়ের উপর অত্যাচার করবি? এটা কিন্তু ঠিক না। আমি এখনই তোকে সত্যিটা বলে দিতাম। এখন সব আজগুবি রিজন ধরে ভাইয়ার সাথে ঝগড়া করিস না। উদিতা ভ্রু উঁচিয়ে বলল, আজগুবি রিজন কোথায়? আমি তো বলে দিব তুই আমাকে এসব বলেছিস। এরপর তোদের ভাই বোনের ব্যাপার তোরা সামলাবি, আমি এসবে নেই। বলে হাঁটা ধরল উদিতা। ওর পিছু পিছু অনুনয় করে ছুটল তিথি। তুষারও নিশির বাসর ঘর সাজানোর গুরুতর দায়িত্ব পড়েছে সাদাফ ও উদিতার উপর। আপাতত সাদাফ রুমে নেই, উদিতা একাই সাজাচ্ছে। খাটের মাঝে ফুল নিয়ে
সাজাচ্ছে এমন মুহূর্তে রুমে ঢুকলো সাদাফ। দরজার সাথে হাসি ভঙ্গিতে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, বাসরঘর সাজানো দেখে আবার বাসর করতে মন চাইছে। উদিতার ব্যস্ত হাত থেমে গেল সাদাফের কণ্ঠস্বর পেয়ে। কথাটা শুনে লজ্জা পাওয়ার পরিবর্তে মস্তিষ্কে ভর করল রাগ। এমনিতেই 2 দিন ধরে লোক সমাগমে অপ্রস্তুত অবস্থায় পড়ে অতিষ্ঠ সে। আজ যেন সেটা প্রকাশ্যে সুবর্ণ সুযোগ খুঁজে পেল উদিতা। সেই সাদাফের দিকে না ঘুরে বিছানা থেকে বালিশটা হাতে তুলে নিল। পরপরই ঘুরে সেটা ছুঁড়ে মারল সাদাফের দিকে। বিধিবাম, এবারও নিশানা মিস হয়ে গেল উদিতার। সাদাফ সময় মতো সরে গেল দরজার কাছ থেকে। ঠিক সেই মুহূর্তে রুমে ঢুকলো আরমান। ফলাফল গত রাতের মতো আজকেও বালিশ আক্রমণের শিকারটা ওকেই হতে হলো। বালিশটা আরমানের হাতে লেগে নিচে পড়ে গেছে। আরমান সেই স্থির বস্তু জড় বস্তুটাকে এক পলক দেখে পালাক্রমে তাকালো সাদাফ ও উদিতার দিকে। এরপর বলল, তোরা ঝগড়া মারামারি যা মন চায় কর, কিন্তু মাছ দিয়ে আমার উপর অ্যাটাক হয় কেন? আমি কি করেছি? আমার দোষটা একটু বলবি তোরা? উদিতা বিছানা ছেড়েই দ্রুত এসে থামলো সেখানে। অনুতপ্ততার সুরে বলল, সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আমি তো ওনাকে মেরেছিলাম, এখন উনি সরে গেলে আমার কি দোষ বলো? সত্যি সত্যি অনেকগুলো সরি ভাইয়া। আরমান বলল, থাম, হয়েছে। আর সরির বন্যায় আমাকে ভাসাতে হবে না। তবে প্রত্যেকবার বালিশ মারতে গিয়ে নিশানা মিস করিস কেন? তিথি পাশ থেকে মুচকি হেসে বলল, উদিতা, তুই চাইলে বালিশ নিশানা মতো মারার টেকনিক আমার থেকে নিতে পারিস। সাদাফ ভ্রু উঁচিয়ে বলল, ওহো, তাহলে এটা প্রত্যেক বিবাহিত পুরুষদের ঘাড় কি কাহিনী? কোনো ব্যাপার না ভাইয়া। তিথি যদি ওকে ঠিকঠাক নিশানায় বালিশ মারার ট্রেনিং দেয়, আমি আপনাকে নিশানা থেকে সরে পড়ার ট্রেনিং দিব, সমান সমান। উদিতা মেকি রাগ দেখিয়ে বলল, আপনার এত ট্রেনিং সেন্টার খোলা লাগবে না। 2 দিন সরে গিয়ে নিজেকে খুব চালাক মনে করতে হবে না। নেক্সট টাইম নিশানা ঠিকঠাক লাগবে, দেখে নিয়েন। তিথি উৎফুল্ল ভঙ্গিতে বলল, ট্রেনিং সেন্টার? ওয়াও, খুব ভালো বুদ্ধি। ভাইয়ার একটা ট্রেনিং সেন্টার আর আমি একটা ট্রেনিং সেন্টার খুলবো। এরপর 2 ভাই বোন মালামাল হয়ে যাব। আরমান হাসতে হাসতে বলল, আর তোমাদের ট্রেনিং সেন্টারের প্রথম স্টুডেন্টস হবে তুষার আর নিশি। এই কথায় সবাই হেসে ফেলল। খানিক বাদেই সাদাফ হঠাৎ কিছু মনে আসার ভাব করে বলল, তুষার ভাইয়া ও নিশির কথাই মনে পড়ল। আমরা ওদের বাসরঘর সাজাতে এসেছিলাম আর তোমরা হাসাহাসিতে ব্যস্ত হয়ে গেছো। জলদি কাজে লেগে পড়ো সবাই। সিলিং ফ্যান নিঃশব্দে ঘুরছে মাথার উপর। এর ফলেই তুষারের রুমের বিছানায় সাজানো ফুলগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। সাজানোর মাঝপথে ফ্যান ছেড়ে কাজ বাড়ানোর পেছনে দায়ী সাদাফ। তবুও নিজের অপরাধে ভ্রুক্ষেপ নেই তার। নির্বিকার 2 হাত বুকের কাজটাই গুছিয়ে খাটের এক পাশে ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে উদিতার কাজ। ফুলের পাপড়ি উড়ে যেতে দেখেও ফ্যান বন্ধ করার তাড়া নেই তার। শেষমেশ বিরক্ত হয়ে উদিতাকে উঠতে হলো বিছানা থেকে। সেই যে আরমান তিথি যাওয়ার পর মুখে কুলুপ এঁটেছে আর একটা শব্দও বলেনি। মিথ্যে বাহানাবাজিতে যে মেকি রাগ ধরে রাখার চিন্তা করেছিল, সেটা ধীরে ধীরে সত্যিকারের রাগে রূপ নিচ্ছে। এর কারণ ভিন্ন ভিন্ন কাজে সাদাফের বিরক্ত করা। এক মনে যে শান্তি মতো কাজটা করবে সেটা সুযোগও নেই। সাদাফ একটার পর একটা বিরক্ত করার মতো কাজ করেই যাচ্ছে। মূলত তার এসব কাজের কারণ উদিতার নিশ্চপতা। 2 জন মিলে কাজ করলে এরকম ব্যাঘাত ঘটানোর মতো কাজ সাদাফ করতো না। উদিতা ওকে কাজে হাত দিতেও দিচ্ছে না, আবার কিছু বলছেও না। এই বিষয়টাই ভাবিয়ে তুলছে ওকে। এই জন্য বারবার বিরক্ত করছে, যেন উদিতা বাধ্য হয় কথা বলতে। কিন্তু মেয়ে নাছরবান্দা। সে নিজেই উঠে এসে ফ্যানের সুইচ অফ করলো। এরপর পুনরায় ফিরে গেল আগের স্থানে। ব্যস্ত হলেও কাজে। সাদাফ দেখলো কিছুতেই কিছু হচ্ছে না। অবশেষে সে সিদ্ধান্ত নিল ফুলের ঝুড়ি সরিয়ে দেওয়ার। বিছানায় রাখা ফুলের ঝুড়িটায় অনেকগুলো ফুলের পাপড়ি। সেটা দেখেই বিছানা সাজাচ্ছে উদিতা। সাদাফ সেটা সরিয়ে নিয়ে সোজা রেখে দিল আলমারির ওপর। এমনকি উদিতা যেন নাগাল না পায় তাই ঠেলে পেছনে সরিয়ে দিল। উদিতা হকচকিত। দ্রুত গতিতে বিছানায় ছেড়ে আলমারির কাছে আসলো। তৎক্ষণাৎ উপলব্ধি করলো হাত বাড়িয়ে ছুরিটা নেওয়া তার পক্ষে সম্ভব না। আলমারির উচ্চতা অনেকটাই বেশি, আবার পেছনে ঠেলে দেওয়া হাতের নাগালের বাইরে চলে গেছে। উদিতা হতাশ হয়ে মনে মনে বিড়বিড় করলো, খাটাস একটা, নিজে খামার মতো হাইটটার সঠিক ব্যবহার করে বসে আছে। সাদাফ ওর বিফল প্রচেষ্টা দেখে বলল, আমার সাথে চেতে থাকার কারণ কি? একটু আগ পর্যন্ত তো ঠিকই ছিলেন, এখন আবার কি হলো? এমনকি ঝুড়িটাও নামিয়ে দিতে বলবেন না? শুনুন, আপনি আমার সাথে ঠিকঠাক কথা বললে কিন্তু ঝুড়িটা নামিয়ে দিব আমি। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না প্লিজ।
উদিতা তবুও কিছু বলল না। সাদাফের কাছে হেল্প চাওয়ার থেকে জড়বস্তুর হেল্প দেওয়াকে বেশি উপযুক্ত মনে করলো, কেননা ঝুড়ি উপরে উঠানোর মতো অকাজটা সাদাফি করেছে। উদিতা আশেপাশে তাকিয়ে টেবিলের কাছে খুঁজে পেল একটা চেয়ার। তড়িৎ গতিতে সেটাকে নিয়ে এসে উপরে জোরে দাঁড়ালো। খানিক উচ্চতায় উঠতেই আচমকা চক্কর কাটলো মাথাটা, তবুও নিজেকে সামলে হাত দিল সামনে পাওয়া ছুরিটাকে। উদিতার কর্মকাণ্ডে হতভম্ব সাদাফ। সে চেয়ার এনে ছুরির আমাবে, তবুও সাদাফকে বলবে না। উদিতার জেদের কথা ভাবার পরপরই মাথায় হানা দিল দুষ্টু বুদ্ধি। সাদাফ নিজের ডান পাটা এগিয়ে দিল চেয়ারের পায়ার কাছে। অতপর কি করলে কাজটা ঠিকঠাক হবে তার জ্যামিতিক ছক কষে লাঠি বসালো চেয়ারের পায়ায়। ফলাফল সাদাফের পরিকল্পনা মতো ফুলের ছুরি উল্টে উদিতা পা হড়কে ওর কোলে গিয়েই পড়ল। সাদাফ আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল, বউ পড়বে আর ও ধরে ফেলবে। আকস্মিক ঘটনাটা ঘটে যাওয়ায় ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছে উদিতা। খানিক বাদে সে সুপরিচিত মানুষটির স্পর্শ টের পেয়ে সঙ্গে সঙ্গে চোখ খুলল। বুঝতে পারলো ও নিচে পড়েনি, সাদাফ ওকে ধরে নিয়েছে। উদিতাকে পিটপিট করে চাইতে দেখি সাদাফ বলল, আমি থাকতে আপনি চেয়ারে উঠে ঝুড়ি নামাতে গেলেন কেন? এটা তো অন্যায়। তাই এভাবে পা পিছলে গেছেন। আপনার জায়গা তো ওই চেয়ারে নয়, এখানে আপনার বরের কোলে। উদিতা কটমট করে বলল, আপনি ইচ্ছে করে করেছেন এসব, বুঝি না ভেবেছেন? এখন নামান আমাকে। সাদাফ বিপরীতে বলল, তো আপনি এমন টমেটোর মতো ফুলে আছেন কেন? কি হয়েছে সেটা বলে দিলেই হয়। উদিতা হতাশ শ্বাস ফেলে বলল, কিছু হয়নি, আমার ভুল হয়েছে, মাফ করে দিন। সাদাফ ভ্রু কুচকে শুধালো, মন থেকে মাপ চাইছেন তো? উদিতা কাঁদো কাঁদো হয়ে বলল, মন থেকে, কিডনি থেকে চাইছি, এবার তো নামিয়ে দিন, না হলে কেউ এসে পড়বে। সাদাফ এইবার নামিয়ে দিল উদিতাকে। সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলল মেয়েটা। ভাগ্যিস এতক্ষণ রুমে কেউ ঢোকেনি, না হলে ভীষণ লজ্জায় পড়ে যেতে হতো। ঝুড়ি থেকে পড়ে যাওয়া ফুলগুলোকে আবার গুছিয়ে ঝুড়িতে তুলল উদিতা। সাদাফ সাহায্য করলো ওকে। কাজ শেষে উদিতা উঠে বিছানার কাছে যেতে নিলে সাদাফ বলল, ঝুড়িটা আমি নামিয়ে দিলে এইভাবে পড়ে যেত না, আমাকে বললেই হতো। আফটার অল আপনার বরের লম্বা হওয়ার অ্যাডভান্টেজ নেবেন না একটু? উদিতা ঘুরে চাইলো, চোখ ছোট ছোট করে শুধালো, আপনি জানেন মেয়েরা বিয়ে করার জন্য লম্বা বর কেন পছন্দ করে? আচমকা অদ্ভুত প্রশ্নটায় বিভ্রান্ত হলেও সাদাফ ভ্রু নাচিয়ে শুধালো। কেন? উদিতা সাবলীর ভঙ্গিতে জবাব দিল, রুমের ফ্যান পরিষ্কার করার জন্য এইসব কাজে লম্বা ছেলেরা পারফেক্ট। সাদাফ তপ্তা খেলো, হতভম্ব হয়ে বলল, মেয়েরা বিয়ে করে বরকে দিয়ে ফ্যান পরিষ্কার করানোর জন্য? রাত বেরিয়ে তখন 12টার কাছাকাছি। প্রত্যেকটা রুমেই ঘুমের তোড়জোড় চলছে। দিন রাত্রির বহু অপেক্ষার প্রহর সমাপ্তি ঘটিয়ে বাসর ঘরের বিছানায় বসে আছে নিশি। তিথি, উদিতা, আইরিন আর বাকিরা ওকে বসিয়ে রেখে বাইরে গিয়ে সেখান থেকে গেটে লাগিয়ে রেখেছে। আর ভিতরে এসি চালিত রুমে বসেই নার্ভাসনেসে ঘেমে নিয়ে ওঠার দশা নিশির। তুষার ও আরমান সিঁড়ি দিয়ে উঠছে আর দুনিয়ার যাবতীয় আলাপ করছে। আরমান যাই বলছে তুষার উত্তরে হাঁ হুঁ করছে আর মাথা নাড়ছে। তুষার নিজের রুমের দরজার সামনে এসে হতভম্ব। সব কটা এক গুচ্ছাকারে উপস্থিত রুমের সামনে। তুষার ওদের দেখেই বলল, সবকটা আমার রুমের দরজার সামনে কি করছিস? এত বড় বাড়িতে তোদের রুম দেওয়া হয়নি? আমার রুমের দরজার সামনে ঘুমাবি? আমার রুম থেকে বালিশ, কাঁথা, চাদর এনে দিব? সাদাফ বলল, বালিশ কাঁথা তো তখন দিবে যখন রুমে ঢুকতে পারবে। গতকাল কথা কি হয়েছিল? আজ আমরা সারা রাত আড্ডা দিব, তাই না? তাহলে আজ আমরা ছাদে গিয়ে আড্ডা দিই, তোমার বউ রুমে ঘুমাক। তুষার ক্লান্ত ভঙ্গিতে বলল, দেখ, সারাদিন অনেক প্রেশার গিয়েছে, আমি অনেক টায়ার্ড, এখন আড্ডা দেওয়ার মুড নেই, ঘুমাবো গিয়ে। সাদাফ সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে শুধালো। ঘুমাবে? বলার সঙ্গে সঙ্গে পেটে উদিতার কোনোয়ের খুঁতো খেলো। সাদাফ থামতেই উদিতা বলল, ভাইয়া বেশি কিছু না, জাস্ট আমাদের দাবি মেনে নিলেই আমরা দরজা খুলে দিব, ওদের কথা শোনানোর। 10 থেকে 15 মিনিট ছোটোখাটো বাক বিতণ্ডার পর অবশেষে রুমে ঢুকতে পারল তুষার। দরজা বন্ধ করার আগে একবার বাইরে উকি দিয়ে বলল, বলছিলাম, বালিশ, কাঁথা কি দিব? সবাই এখানে ঘুমিয়ে পড়বি নাকি রুমে যাবি? অগত্যা একে একে সবাই চলে গেল সেখান থেকে। আইরিন আগামীকালই চলে যাবে শ্বশুর বাড়ি, তাই আজ রাতের জন্য আবদার করলো ওরা 3 বান্ধবী কিছুটা সময় কাটাবে। খুশি মনেই রাজি হয়ে গেল তারা। দখল করলো তিথির রুমটায়। আরমান ঢুকে সারাদিনের ব্যস্ততায় বিছানার এক সাইডে গিয়ে শুয়ে পড়েছে। ক্লান্ত থাকায় কিছুক্ষণেই বেঘরে ঘুমে তলিয়ে গেছে সে। আর বাকি 3 জন খুঁজে পেল আড্ডা দেওয়ার সুযোগ। রুমটায় যেন পিনপতন নীরবতা বিরাজ করছে। এসির শীতলতা কক্ষ জুড়ে।
নিশি চুপচাপ মাথা নিচু করে বসে আছে। চেহারার ওপর আধো হাত লম্বা ঘোমটাটা টানা। ঘোমটার আড়াল থেকেও স্পষ্ট টের পাচ্ছে তুষার এগিয়ে আসা। ওর প্রত্যেকটা কদমের সাথে সাথে পাল্লা দিয়ে পেরিয়ে চলছে স্মৃতিস্পন্দনের শব্দ। এবার তুষারের মধ্যে কোনো অস্থিরতা নেই। সে ধীরে সুস্থে এগিয়ে এসে নিশির ঘোমটাটা তুলল। নিশি নার্ভাসনেসে হাবুডুবু খেয়ে বলে বসলো, অনেক রাত হয়েছে, ঘুমাবে না ভাইয়া? ব্যাস, এতেই হয়ে গেল রোম্যান্টিক মোমেন্টের দফা রফা। তুষার ক্ষিপ্ত কণ্ঠে বলল, আজ আমাদের বিয়ে হয়ে গেছে নিশি, এখন ভাইয়া ডাকা বন্ধ করবে? নিশি ভীষণ মজা পেয়ে গেল এটাতে। নার্ভাসনেস, অস্থিরতা, লজ্জা সব ভুলে মেতে উঠল পুরনো দুষ্টুমিতে। নিষ্পাপ স্বরে বলল, আমার কি দোষ? ভাইয়া দেখে অভ্যাস হয়েছে, এখন তো ভাইয়াই বের হবে, তাই না? তুষার কঠিন স্বরে বলল, না, ভাইয়া একদম ডাকা যাবে না। এই অভ্যেস ত্যাগ কর, নাহলে তোকে বারান্দা থেকে নিচে ফেলে দিব। কোমর টোমর ভেঙে গেলে আমি দায়ী নই। নিশি চেতে গিয়ে বলল, কি মানুষ রে বাবা, বউকে বারান্দা দিয়ে নিচে ফেলে কোমর ভেঙে ফেলবে বলছে, তাও বাসর রাতে? এ আমি কাকে বিয়ে করে ফেললাম? তুষার মুখের উপর জবাব দিল, বউ জামাইকে ভাইয়া ডাকবে সেটাই দোষ নেই, আর জামাই বারান্দা দিয়ে ফেলে দিলেই দোষ। এই ভাইয়া ডেকে ডেকে প্রত্যেক রোমান্টিক মোমেন্টের 40 করে ফেলিস। নিশি জেদ দেখিয়ে বলল, আরো করব, ভাইয়া ভাইয়া ডেকে তোমাকে পাগল করে দিব। কি করবে তুমি? তুষার বিছানায় বসা অবস্থাতেই কাছে এগিয়ে এলো। রহস্যময় হেসে বলল, হ্যাঁ, দেখতে চাস কি করব? নিশি ওর এগিয়ে আসা লক্ষ্য করে পিছিয়ে গেল খানিক, বলল, দেখাও। তুষার থেমে নেই, ও আগাচ্ছে আর নিশি পিছিয়ে যাচ্ছে। তুষার হুট করে নিশির 2 হাত চেপে ধরল, যেন আর পিছিয়ে যেতে না পারে। ঠিক চোখে চোখ রেখে বলল, আরেক ভাইয়া বলে তো দেখো। নিশি ইতস্ত করলো এবার। একে তো তুষারের স্পর্শে অন্যরকম অনুভূতিতে কার তনুমনু, অন্যদিকে কণ্ঠনালী ফুরে ভাইয়া শব্দটা বের হচ্ছে না। তবু ভীষণ সাহসী দেখিয়ে উচ্চারণ করলো, ভাইয়া 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 বাকিটুকু বলার অবকাশ আর নিশির হলো না। ওষ্ঠচড়া ততক্ষণে চলে গেছে অন্য কারো দখলে। নড়াচড়া বন্ধ করে একদম বরফ হয়ে গেল নিশি। চোখ দুটো খিচে বন্ধ করে নিয়েছে তৎক্ষণাৎ। তুষার নিশির হাত ছেড়ে দিয়ে স্পর্শটুকু খুঁজে দিল অন্য স্থানে। কোমর টেনে নিশিকে আরেকটু কাছে টেনে নিজের সুবিধার বন্দোবস্তটুকু ভালোভাবেই করে নিল সে। নিশির তাতে অপ্রকাশিত সম্মতি, মুখে না বললেও মন সায় দিচ্ছে মুহূর্তটা উপভোগ করতে। তুষারের অত্যাচারটায় নীরব হুমকি জানিয়ে গেল। পরবর্তী সময় থেকে ভাইয়া ডাকলে ঠিক কী হতে পারে অগত্যা নিশির ত্যাগ করতে হবে যে এই অভ্যাস। অনেকটা সময় পেরিয়ে গেছে এর মধ্যে। রাত গভীর থেকে গভীর হচ্ছে। অদিতার আর বসে থাকতে ভালো লাগছে না। শরীরটাও কেমন দুর্বল ঠেকছে। খাওয়াটাও ঠিকঠাক হয়নি। খাবার দেখলেই কেমন অস্বস্তি হতে শুরু করে। যদিও এসব ব্যাপারে সাদাফকে কিছুই জানানো হয়নি। না হলে লোকটা ছোট ছোট ব্যাপারে একটু বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। ওকে চুপচাপ বসে থাকতে দেখে তিথি জিজ্ঞেস করলো, কিরে আজ এত চুপচাপ যে? অদিতা মলিন হেসে বলল, তেমন কিছু না, সারা দিন ব্যস্ততায় কেটেছে তো, চোখটা টেনেও খুলে রাখতে পারছি না, আবার যেতেও পারছি না। আইরিন বলল, সেটা আগে বলবি না? তোর রেস্ট দরকার, যা গিয়ে শুয়ে পড়। পরবর্তীতে কোন সময় এলে আবার আড্ডা দেওয়া যাবে। আর সবাই ঘুমিয়ে পড়ি গিয়ে। কথা মতো আইরিন আর উদিতা উঠে গেল, চলে গেল তিথির রুম থেকে। এরপর তিথিও দরজা আটকিয়ে লাইট অফ করে এসে শুয়ে পড়ল নিজের বিছানায়। উদিতা রুমে ঢুকে দেখলো সাদাফ ল্যাপটপে ব্যস্ত। 2 দিন অফিসে না যাওয়ায় কাজের বাকি পড়ে রয়েছে তার, হয়তো এখন সেটাই পূর্ণ করছে। কিন্তু এই ল্যাপটপটাকে কোল থেকে নিয়ে বসে কাজ করা দেখে সহ্য হলো না উদিতার। ও দরজা লক করে লাইট অফ করে গট গট করে হেঁটে হাজির হলো সাদাফের সামনে। এরপর হুট করে ল্যাপটপটা তুলে নিল ওর সামনে থেকে। কর্কশ কণ্ঠে বলল, আপনার ল্যাপটপ আর কাজের সাথে পিরিতি শেষ হলে একটু বউকে স্মরণ করা যাবে কি? সাদাফ বিস্মিত দৃষ্টিতে চাইল উদিতার দিকে। অতঃপর ওকে কাছে টেনে নিজের কোলে বসিয়ে বলল, ল্যাপটপ কি কোনো হিংসা করার জিনিস ম্যাডাম? আমার কাজ কাজের জায়গায়, বউ বউয়ের জায়গায়। উদিতা জোর গলায় বলল, কিন্তু আমি এখন আপনাকে ল্যাপটপ দিব না, বন্ধ করে এটা সাইডে রাখুন এক্ষুনি। এক্ষুনি বলেছি, মানে এক্ষুনি। আমি ঘুমাবো এখন। সাদাফ বুঝল না উদিতা আচমকা কেন এমন রেগে আছে। তবুও উচ্চবাক্য করা তার কর্ম নয়। উদিতার অহেতুক প্রত্যেকটা আবদার মেনে নেওয়াতে ও আরও প্রশ্রয় পায়। বর্তমান হোক কিংবা ভবিষ্যৎ,
ওর প্রত্যেকটা আবদারের ঠিকানা এখন শুধু এই মানুষটার কাছেই। এছাড়া উদিতা না কারোর কাছে সেভাবেই নিজের পছন্দসই আবদার করে, না কাউকে চালানোর মতো ফন্দি করে। ওর দুনিয়া এখন ঘুরে ফিরে সাদাফের মধ্যেই সীমাবদ্ধ, যার কাছে নিজেকে উজাড় করে দেওয়া যায়। সব অনুভূতি ডায়েরির পাতার ন্যায় মেলে ধরা যায়, সকল অন্যায় আবদার করা যায়। সাদাফ বুঝে সেসব। উদিতার জীবনে আবদারের জায়গাটুকু কমই ছিল। বাবা ভাই প্রত্যেকেই হারিয়ে একসময় সব খুইয়ে বসেছিল মেয়েটা। বিবর্ণ চাদরে ঢেকে গিয়েছিল ওর পুরো জীবনটা। হাসতে ভুলে গিয়েছিল একসময়। ভাইকে শেষবারের মতো দেখে হাসি কান্নার অনুভূতি ভুলেছিল। একঘেয়ে একটা জীবন চলছিল নিজের মতো। আপনজন বলতে ছিল শুধু মা। নিজের শখ আহ্লাদ আবদার হারিয়ে গিয়েছিল কোথাও। এখন সেসবের ঠিকানা খুঁজে পেয়েছে সাদাফের কাছে। বেরং জীবনটা রঙে রঙে রঙিন হয়ে গেছে সাদাফের আগমনে। কীরকম করে যেন বদলে গেছে সব কিছু। হয়তো আল্লাহ কপালে এত সুখ রেখেছিল বলেই দুঃখের ঘা সয়েও বেঁচেছিল এতকাল। সাদাফ কাজ অর্থ সমাপ্ত রেখে ল্যাপটপ অফ করে রেখে দিল। উদিতা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ল সাদাফের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে মাথা রাখল ওর বুকে। তার কণ্ঠ এখনও ভীষণ তেজ। সাদাফ আধা শোয়া অবস্থাতে এক হাতে জড়িয়ে ধরলেও উদিতাকে, অন্য হাতে উদিতার চুলের ভাঁজে হাত বুলাতে শুরু করলো। এর ফলে খুব অল্প সময়ে গভীর নিদ্রায় তলিয়ে গেল মেয়েটা। তবে ঘুমের মধ্যেও ভীষণ হুঁশিয়ারি তার। সাদাফকে এখনও শক্ত করেই জড়িয়ে রেখেছে, যেন ছাড়লেই হারিয়ে যাবে কোথাও। সাদাফ দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে ভাবল, আজ এত চেতে আছে কেন কে জানে। এর মুড সুইংয়ের কোনো ঠিক ঠিকানাই থাকে না। ভোরে সূর্য নিজের তীর্যক রোদে রাঙিয়ে দিচ্ছে পূর্বের আকাশ। ধীরে ধীরে বেড়ে চলছে তার প্রতাপ। তবে খুব একটা উত্তাপতা নেই। মৃদু মন্দ শীতলতা সবখানি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ঘড়ির কাঁটা 8টার ঘর পেরিতে নিচের হলরুমে মানুষের আনাগোনা বেড়েছে। একে একে সকলে ফ্রেশ হয়ে হাজির হচ্ছে নিচে। যাদের বাড়ি ভীষণ দূরের পথ, তারা নাস্তার পরপরই বেরিয়ে যাবে। এক একজনের ছোটাছুটির শব্দে বদ্ধ রুমে আবছা টের পাওয়া যাচ্ছে নিজের হুলুস্থুল হচ্ছে। ঘুম ভেঙে গেছে সাদাফের। উঠেই সর্বপ্রথম উদিতার দিকে তাকিয়ে দেখল ও এখনও সাদাফকে জড়িয়ে ধরে গভীর ঘুমিয়ে তলিয়ে আছে। সাদাফ আলগোছে উদিতার থেকে ছাড়িয়ে নিল নিজেকে। এসি অন থাকায় রুমটায় এখনও খুব ঠান্ডা, তাই সেই কম্বলটা টেনে ভালোভাবে সেটা উদিতার গায়ে দিয়ে দিল। এরপর কপালের চুমু খেয়ে নিঃশব্দে নেমে গেল বিছানা ছেড়ে। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই দেখা হলো তিথির সাথে। তিথি বলল, তোমাদেরই ডাকতে যাচ্ছিলাম, আর তুমি উঠে এলে। উদিতা উঠেনি? সাদাফ প্রতি উত্তরে বলল, না ওঠেনি, আর ডাকারও দরকার নেই, ওর সময় হলে ও নিজেই উঠে যাবে। তিথি বলল, তাহলে চলো গিয়ে তৃষার ভাইকে ডেকে আনাই, ওটাই। তিথির বলতে দেরি দুজনের তুষারের রুমের কাছে ছুটতে দেরি নেই। সেই যে দরজার সামনে গিয়ে ঠকঠক করতে শুরু করেছে, নিরন্তর নক করেই চলল দুজন। অবশেষে বিরক্ত হয়ে দরজা খুলল তুষার। কর্কশ কণ্ঠে বলল, কি হয়েছে কি দুজনে? এভাবে দরজা নক করছিস কেন? সাদাফ কিছু একটা খোঁজার ভঙ্গিতেই দরজার আশেপাশেই দেখল। অতঃপর বলল, দরজায় নক করব না তো কি করব? তোমার রুমে তো কলিং বেল নেই যে সেটা বাজাবো। তুষার কটমট করে চাইল সাদাফের দিকে। ধমকের সুরে বলল, তুই আমার চোখের সামনে থেকে সর। বলে ঠাস করে ওদের মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। তিথি হতাশ ভঙ্গিতে বলল, দেখেছো দেখেছো, বউ পেতেই কেমন পোল্টি মারলো ভাইয়া, আমাদের মুখের উপর দরজা আটকে দিল। এদিকে দেখার জন্য বিয়ে করিয়েছিলাম এ দুটোকে। সাদাফ ঠোঁট কামড়ে হেসে বলল, তুই তো এমনভাবে বলছিস যেন ওদের বিয়েটা তুই দিয়েছিস। তিথি ঘাড় উঁচিয়ে বলল, যাই হোক, চলো আমরা চলে যাই। আজ থেকে ওদের চিনি না কেউ। তুষার ফ্রেশ হয়ে বেরিয়েও দেখল নিশির রুম ভাঙার নাম নেই। সে বিছানায় বসেই ডাক দিল তাকে। নিশি উঠার বদলে ছট করে তুষারের হাত ছড়িয়ে দিল। চোখ বন্ধ অবস্থাতেই ঝাড়ি মেরে বলল, সকাল সকাল ঘুমে ডিস্টার্ব করবা না তো, ঘুমোতে দাও আমাকে। বিয়ের পরের প্রথম সকালটাই বইয়ের ছাড়ি খেয়ে শুরু করতে হলো তুষারের। দ্বিতীয়বার ডাকার মতো সাহস করলো না একদমই। নিজেই বের হলো রুম থেকে। জানলার পর্দা টেনে রাখায় রুমের রৌদ্রের তাপ বোঝার উপায় নেই। উদিতা ঘুম ভাঙ্গার সাথে সাথে ঠাউর করতে পারল না সময় কত হয়েছে। আড়মোড়া ভাঙতেই চোখ গেল ঘড়িতে। সঙ্গে সঙ্গেই ধরফরিয়ে উঠে বসলো বিছানায়। আজও অনেকটা দেরি হয়ে গিয়েছে উঠতে। উদিতা যতক্ষণে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো, তখন নিশিও বের হয়েছে। দুজনে প্রায় একসাথেই নেমে এলো নিচে। মরিয়ম সবই রান্নাঘর থেকে বেরিয়েছে। দুইজনে একত্রে বলে উঠল,
সরি সরি, ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। সরি সরি সরি, ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। বলা শেষে দুজনেই ধরা পড়া চোরের মতো একে অপরের দিকে তাকালো। মরিয়ম দুজনের একই রকম প্রতিক্রিয়ায় হতভম্ব। কাছাকাছি থাকায় সাদাফ, তুষার, তিথি, আরমান সবকটা এদিকে ঘুরে তাকিয়েছে। মরিয়ম খানিক বাদে নিজেকে ধাতস্থ করে নরম সুরে বলল, রিল্যাক্স, এত অস্থির হওয়ার কিছু নেই। ঘুম থেকে দেরি করে ওঠার জন্য তোমাদের কথা শুনবো, এরকম শাশুড়ি হইনি। স্বস্তির নিঃশ্বাস ফেলল দুজনে। মরিয়ম পুনরায় বললেন, যাও এবার গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ো, নাস্তা দিয়ে দেহি। ওরাও বসে আছে তোমাদের জন্য। ওদের দুজনের সাথে সাথে সবাই গিয়ে বসলো টেবিলের চারপাশ ঘিরে। উদিতা বসেছে সাদাফের পাশে। প্রথমেই চাপা কণ্ঠে বলল, আপনি একটু ডেকে দেবেন না আমাকে? সাদাফ স্মিত হেসে ওরই মতো চাপা কণ্ঠে বলল, ঘুমন্ত অবস্থায় আপনাকে এত কিউট লাগছিল, ইচ্ছে করলো না আপনাকে জাগাতে, তাই ভাবলাম ঘুমান, সময় হলে নিজেই উঠে যাবেন। তাই বলে ডাকবেনও না? নিশি তুষারের পাশে বসতেই তুষার গম্ভীর ভাব করে বলল, বিয়ের পরের দিন বরকে ঝাড়ি মারাটা তো উচিত হয়। ঘুম এত বেশি ইম্পর্টেন্ট? নিশি আস্তে করে বলল, আসলে ঝাড়ি মেরেছি। আসলে আমার ঘুমের ব্যাঘাত ঘটলে না, আমি একদম নিজের কন্ট্রোলে থাকি না। সরি গো। বাচ্চাদের মতো এতটা নিষ্পাপ স্বরে। সরি গো। কথাটা বলার পর উচ্চ বাচ্চ করার কোনো উপায়ই থাকে না। হৃদয়ে এমনভাবেই প্রশান্তি ভর করে। তুষার নিশির কানের কাছে মুখ নিয়েই বলল, ঘুম এত ইম্পর্টেন্ট? নিশি উৎফুল্ল হয়ে জবাব দিল, অবশ্যই। আমার লাইফের প্রথম ভালোবাসা আমার ঘুম, তুমি হচ্ছে দ্বিতীয় ভালোবাসা। এখন আমার ঘুমের সাথে সতীনের মতন আচরণ করবা না, বলে দিচ্ছি। যতই হোক, প্রথম ভালোবাসা কি মানুষ ভুলতে পারে বলো? তুষার উত্তর দিল না। পরিষ্কার বুঝতে পারলো নিশি ইচ্ছে করেই ওকে রাগানোর জন্য এসব বলছে। তাই নিজেও বুদ্ধি করে বলল, আমার একটা প্রথম ভালোবাসা আছে জানিস। নিশির হাসি হাসি মুখটা মুহূর্তেই রং বদল করলো। কেমন কাঁদো কাঁদো হয়ে বলল, প্রথম ভালোবাসা? কে সে? তুষার উত্তর দিল, তুই। দুজোড়া প্রেম পাখি ভরা ডাইনিং টেবিলের মাঝেও চুপি সারি নিজেদের প্রেম পালাপ সেরিয়ে নিচ্ছে। আর সেগুলো তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছে আরমান। তাদের প্রেম দেখছে, কিন্তু নিজের প্রেম করতে পারছে না, কারণ তার পাশের চেয়ারটা খালি। তার বউ নাস্তা পরিবেশনে ব্যস্ত বিধায় এখনো চেয়ারে বসেইনি। আরমানের কালে হাত দিয়ে ভাবনার মাঝেই তিথি এসে পড়ল নিজের নির্ধারিত চেয়ারটায়। তিথি ওর ভাবভঙ্গি দেখে আলতো ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? এইভাবে বসে কি ভাবছো? আরমান টেবিলের নিচে সকলের দৃষ্টির আড়ালে তিথির বাম হাতটা শক্ত করে চেপে ধরলো। একটু ঝুঁকে এসে ফিস ফিস করে বলল, দেখো, তোমার ভাই দুটো ভরা মজলিসেও কিরকম ফুসুর ফাসুর করে প্রেম করছে। আমিও সেই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। তিথি চোখ রাঙিয়ে বলল, এভাবে ড্যাব ড্যাব করে অন্যের প্রেম দেখছো? তোমার আর কোনো কাজ নেই? আরমান একই রকম ফিস ফিসিয়ে বলল, আছি তো তোমার সাথে প্রেম করা। তিথি অনুনয় করে বলল, সেসব পরে হবে, এখন হাতটা ছেড়ে দাও। চোখের সামনে রাখা প্লেটটায় পরোটাটা আর ডিম পোচ রেখে দেখে পর মুহূর্তে গা গুলিয়ে এলো উদিতার। না চাইতেও নিজেকে আটকে রাখা মুশকিল হলো। হাত বাড়িয়ে প্লেটের দূরে ঠেলে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। এই ঘটনায় উপস্থিত প্রত্যেকের নজর ঘুরে গেল উদিতার দিকে। সকলের কৌতূহলী হয়ে চেয়ে আছে। মরিয়ম ও রেবেকা কিছু একটা আন্দাজ করে মুখ চাওয়াচুই করলেন একে অপরের। সাদাফ নরম সুরে উদিতাকে জিজ্ঞেস করলো, কি হলো, খাবারটা দূরে ঠেলে? বাকিটুকু আর বলা হলো না। তার আগে উদিতা চেয়ার ছেড়ে উঠে ছুটে লাগিয়েছে বেসিনের দিকে। পেট গুলিয়ে বমি এলো তার। সাদাফও খাওয়া ফেলে তৎক্ষণাৎ ছুটল বউয়ের পেছনে। ব্যাস, সকলের খাওয়া দাওয়ার রফা দফা। মরিয়ম অভিজ্ঞ রমণী। উদিতার শারীরিক অবস্থা দেখে উনি খুশিতে নেচে উঠবেন এমন অবস্থা। তিনি রেবেকার দিকে ঘুরে বললেন, আমি পরশু থেকে ওর কাজ করবার দেখি, আন্দাজ করেছিলাম এমন কিছু, এখন তো মনে হচ্ছে ধারণা সত্যি। তুষার বিরক্ত ভঙ্গিতে বলল, কিসব হেয়ালিপূর্ণ কথা বলছো মা? মনেই হচ্ছে মেয়েটা অসুস্থ, আর তোমরা খুশি হচ্ছ। তিথি, আইরিন, নিশি ওরা কয়েকজন উঠে গেছে চেয়ার ছেড়ে। এগিয়ে গিয়েছে উদিতাকে সামলানোর জন্য। একই ঠিকঠাক খাওয়া হচ্ছে না কিছুই। পেট একদম খালি। এর মধ্যে বমি হয় উদিতা একদম নেতিয়ে পড়ল। নড়াচড়ার শক্তিটাও বোধহয় হারিয়ে ফেলেছে। সাদাফ ওকে ধরে রাখার তার উপরই ভর ছেড়েছে শরীরের।
খানিক বাদে ওকে এনে পুনরায় চেয়ারে বসানো হলো। খাবার প্লেটটা তৎক্ষণাৎ দূরে সরিয়ে ফেলেছে মরিয়ম। অতপর কাছে নিজে মিশে শুধালেন, ডিম দেখে গা জ্বলছে, অন্য কিছু এনে দিবা? কি খাবে বলো, সেটা খেতে মন চাইছে, সেটাই বলো আমাকে, আমি রান্না করে এনে দিব। উদিতা বেশ ক্লান্ত ভঙ্গিতে উত্তর দিল, না মা, এত কষ্ট করা লাগবে না, এখন ভালো লাগছে না, ভালো লাগলে একটু পর খেয়ে নিব। মরিয়ম এবার বিশেষ রাগী সুরে বললেন, এরকম বললে তো হবে না, খাওয়া দাওয়া তো করতেই হবে, না হলে একদম দুর্বল হয়ে পড়বে তুমি। রেবেকা চায়ের সাথে তাল মিলিয়ে বললেন, আপা ঠিকই বলেছে, এখন তোমার উচিত আরও বেশি বেশি করে খাওয়া, সেখানে খাবার দেখে বমি করে দিলে ফেললে হবে, এখন থেকে বেশি বেশি করে খাওয়া উচিত। কথাটা শুনেই চোখ তুলল উদিতা। অদ্ভুত দৃষ্টিতে তাকালো শাশুড়ি ও চাচি শাশুড়ির দিকে। ওদের কথাবার্তায় কেমন যেন সন্দেহজনক ঠেকলো তার কাছে, তাই দৃষ্টি ফিরিয়ে প্রত্যেকেই দেখে নিল একবার। ইতিমধ্যে সবার ধারণা হয়ে গেছে উদিতার সমস্যাটা। আইরিন ভেবে দেখলো নিশ্চিত না হয়ে আগে আগে লাফানোটা একদম উচিত হবে না, তাই মিনমিনে স্বরে প্রস্তাব রাখলো, বলছিলাম যে সাদাব ভাইয়া একবার উদিতাকে ডক্টরের কাছে নিয়ে যাও, কি হয়েছে সেটা একদম শিওরভাবে জানা যাবে তাহলে। উদিতা বাধা দিল প্রথমে, বলল, না না না, সামান্য মাথা ঘোরানো আর বমি, এর জন্য ডক্টরের কাছে যাওয়া লাগে? ঠিক হয়ে যাবে। রেবেকা ভাবুক ভঙ্গিতে বলল, লক্ষণ তো ভালোই, আইরিন ঠিকই বলেছে, একেবারে টেস্ট করে শিওর হয়ে যাওয়াটাই উচিত মনে হয়। প্রথমবার বাবা হতে যাওয়া মানুষটার মাথায় তখন খুশির খবরের ভাবনাও এলো না। এমনিতেই সকাল সকাল বইয়ের অসুস্থতায় ঘাবড়ে গেছে খানিক, তার মধ্যে সবাই যেভাবে ডক্টর ডক্টর করছে এতে দুশ্চিন্তা আরও বাড়লো। দুশ্চিন্তায় হাবুডুবু খেয়ে বাবা হওয়ার খবরটা মাথাতেও এলো না তার। কোনো রকম ঢোক গিলে শুধালো, সিরিয়াস কিছু? আমার কি ওকে এখনই ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত? তিথি তারা দেখিয়ে বলল, হ্যাঁ, অনেক অনেক সিরিয়াস, জলদি দাও। এরপর আর দেরি করার প্রশ্নই আসে না। খাওয়া দাওয়া পরে রইল টেবিলে, সেগুলোর কথা আর ভাবনাতেও এলো না তাদের। প্রত্যেকের ভেতর চাপা উত্তেজনায় গোটা হলরুমটা যেন সরগরম হয়ে আছে। কিছুক্ষণ বাদেই উদিতাকে নিয়ে বেরিয়ে গেল সাদাফ। তুষার অতিরিক্ত উত্তেজনায় যেন কথা বলতেই ভুলে বসেছে। আরমান নিজেই ওর কাছে এসে বলল, ভাই, তোর ছোটটা তো বাজিমাত করে দিয়েছে। বিয়ের কয় মাস হলো রে ওদের? তুষার কিছুক্ষণ ভেবে বলল, 4 মাস চলছে। আরমান মুচকি হেসে বলল, তোর ছোট ভাই তোর আগেই বাজিমাত করে ফেলেছে ভাই। পরপর দুইবার একই ডায়লগে তুষার ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো আরমানের দিকে, বলল, ভাই এগুলো শুধু আম্মুদের ধারণা, এখনো শিওর জানা যায়নি। তুই আগেই গবেষণা শুরু করিস না। আর বড় কথা, ও তো বিয়েও আমার আগেই করেছে। আমার বিয়ে তো ডেট ফিক্স হয়েও পিছিয়ে গেল সাদাফের কাছে গুলি লাগার জন্য আর তিথি এক্সামের জন্য। যাক, সেসব পুরনো কথা। চাচ্চু আর নিউজটা একবার শিওর হয়ে যায়, কনফার্ম পুরো এলাকায় মিষ্টি বেরাবো। পরিচিত এক ডক্টরের চেয়ারে তার মুখোমুখি বসে আছে সাদাফ ও উদিতা। উদিতা এতক্ষণে বুঝে গেছে সব কিছু, শুধু ডক্টরের মুখে শুনে নিশ্চিত হওয়া বাকি। এদিকে বেচারা সাদাফ এখনো টেনশনে ডুবে আছে। ওর বাবা হওয়ার খবর বা ইঙ্গিতও কেউ দেয়নি ওকে। এই মুহূর্তে ডক্টরের মুখোমুখি বসে আরও বেশি টেনশনে পড়ে গেছে ডক্টর কী বলবে সেটা জানার জন্য। সামনের ভদ্রমহিলা একবার দুজনের দিকে তাকিয়ে বললেন, কংগ্রাচুলেশনস মিস্টার অ্যান্ড মিসেস সাদাব, আপনারা বাবা মা হতে যাচ্ছেন। শি ইজ প্রেগনেন্ট। এত দুশ্চিন্তার সমাপ্তিতে এই বাক্যটার জন্য একদম প্রস্তুত ছিল না সাদাফ। কিছু সময়ের জন্য নরণচরণ ভুলে একদম স্তব্ধ হয়ে পড়ল। তৎক্ষণাৎ বলল না কিছু। বেশ কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে অবিশ্বাস্য সুরে জানতে চাইল, আমি বাবা হতে যাচ্ছি? ডক্টর বুঝতে পারল সাদাফের মনের অবস্থা। সে বেশ হাসি মুখেই জবাব দিল, জি, এত বড় একটা খুশির খবর দিলাম, মিষ্টি খাওয়াবেন না? সাদাফের প্রতিক্রিয়া বোঝা মুশকিল। অবস্থা এমন মনে হচ্ছে অতি খুশিতে কেঁদে ফেলবে ছেলেটা। তবুও নিজেকে শক্ত রেখে বলল, মিষ্টি মিস হবে না ডক্টর, পুরো হসপিটালে খাওয়াবো। গোটা রাস্তা নিজেকে সামলানোর প্রচেষ্টায় সফল হয়েছে সাদাফ। হাসপাতাল থেকে বাসা খুব বেশি দূরে নয়, পুরোপুরি আধা ঘন্টাও লাগে না। তবে হসপিটালে অনেকটা সময় লেগেছে, ফলে 2 ঘন্টার বেশি সময় পর বাড়িতে এসে উপস্থিত হয়েছে তারা। নাওয়া খাওয়া ভুলে এক ঝাঁক মানুষ অপেক্ষায় বসে আছে তাদের। যাদের আজ সকালে ফিরে যাওয়ার কথা ছিল, তারাও দুনিয়াদারি ভুলে অপেক্ষার প্রহর গুনছে। তুষার, নিশি আর তিথি সব থেকে বেশি এক্সাইটেড। এমনকি উত্তেজনায় 5 মিনিট বসছেও না।
অস্থিরতায় নিরন্তর হাঁটাহাঁটি করে টাইম পাস করছে। এতক্ষণে চেপে রাখা উচ্ছ্বাসিত বাড়িতে ঢুকতেই ফেটে পড়লো যেন। তুষার সাদাফকে বাড়িতে ঢুকতে দেখে উৎকণ্ঠা সমেত শুধালো, কি খবর? কি বললো ডক্টর? সাদাফ জবাবে সীমাহীন খুশি হয়ে বলল, তুমি চাচ্চু হতে যাচ্ছ ভাইয়া? বলতে দেরি মানুষগুলো লাফিয়ে উঠতে দেরি নেই। একে একে ছুটে এসে উদিতাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাচ্ছে। নিজেরা কে কি হবে সেটা নিয়েও কথাবার্তা চলছে। মরিয়ম সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, বিয়ের মিষ্টিগুলো কিন্তু শেষ হয়নি, এটা দিয়েই মিষ্টিমুখ করে ফেলো সবাই। তুষার বলল, সেটা দিয়ে তো ঘরের মানুষ আর এলাকাবাসী। জলদি আমাকে মিষ্টি খাও, এরপর যাবো মিষ্টির অর্ডার দিতে। আরমান সাদাফকে উদ্দেশ্য করে বলল, সাদাব, তোমার মিনি কপি আসতে যাচ্ছে। আচ্ছা, আমাকে কি বানাবে বলো তো? চাচু নাকি ফুপা? তিথি অন্য পাশ থেকে চেঁচিয়ে বলল, অবশ্যই ফুপা, আমি ফুপি হচ্ছি না। তিথির কথা শেষ হতেই নিশি বলল, তাহলে আমি কি হব, ফুপি নাকি চাচি? সাদাফ বলল, দুটো ডাবল ডাবল রোল করবি তোরা, সমস্যা নেই। শুধু আমার বাচ্চাটা কনফিউজ না হলেও হলো। বেচারা মনে মনে ভাববে এটা নিয়ে একটু আগে ফুপি ছিল, এখন চাচি হলো কি করে। হাসি রোল পড়ে গেল পুরো হল রুমে। সকলের হাসির শব্দ একটু কমতেই আইরিন বলল, আমি ফুফু হব নাকি খালামণি? এইবার উত্তর দিল উদিতা, তুই ফুপিই হোস। এমনিতেই আমার সাথে যেই দজ্জাল ননদের মতো বিহেভ করিস, তাতে খালামণি মানাবে না। আইরিন চুপসে গিয়ে বলল, তোকে জ্বালানোর শেষমেশ এই শাস্তি দিবি? এক মুহূর্তেই আবার পরিবর্তন হয়ে গেল ভাবভঙ্গি। বেপরোয়া একটা ভাব নিয়ে বলল, সমস্যা নেই, আমাদের সাথে যত জুলুম করার করে নে। তোকে জ্বালানোর জন্য এরপর সাদাব ভাইয়া জুনিয়র আসছে। সাদাফ এই কথা শুনে মাথা চুলকে বিড়বিড় করে বলল, জুনিয়র জ্বালানোর আগে এই মেয়ে নিঃসন্দেহে আমাকে জ্বালিয়ে ভাজা ভাজা করে দিবে। গত রাত্রেই যা করলো, সবে তো শুরু, সামনে আরো কতগুলো মাস পড়েই আছে। বাইরে থেকে এসে দুপুরের সময়টায় ফ্রেশ হতে রুমে ঢুকেছে দুজন। উদিতা বিছানায় বসে পা দোলাতে দোলাতে সাদাফকে জিজ্ঞেস করলো, আপনি বাড়িতে ঢুকেই খুশিতে নাচানাচি শুরু করলেন, অথচ গাড়িতে অমন চুপচাপ বসেছিলেন কেন? সাদাফ প্রতি উত্তরে বলল, গাড়িতে জায়গা অল্প, তাই সেখানে নাচানাচি করার সুযোগ ছিল না। উদিতা সূচক শব্দ করে বলল, আবার তারা কথা? এই, আপনার সোজা কথা বলতে কি সমস্যা হয়? যাই বলবো তারা ভাবেই উত্তর দেন কেন? এরপর থেকে এরকম ভাবে বললে আমি আপনার সাথে কথাই বলবো না। সাদাফ বুঝলো উদিতাকে বেশি খাটানো ঠিক হবে না, তাই বাধ্য ছেলের মতো বলল, যথাজ্ঞা ম্যাডাম। সাদাফ এসে বসলো উদিতার ঠিক পাশটায়। পরপর ওকে ঘুরিয়ে নিজের মুখোমুখি বসালো, শুধালো, মিসেস টাইফয়েড, আপনার মনে আছে আমাদের দেখা হওয়ার প্রথম দিনগুলোর কথা? যখন আপনাকে সামনে দেখলেই রেগে যেতাম আমি। টাইফয়েড নামটা কিন্তু তখনকার দেওয়া। সে সময় আপনি বা আমি ভেবেছিলাম কি আপনি একদিন আমার বাচ্চার মা হবেন। উদিতা পূর্ণ দৃষ্টি মিলিয়ে সাদাফের দিকে চাইলো। চোখে চোখ পড়লো দুজনার। ঘুরে বসলো যেন অতীতের পাতা থেকে। উদিতা মুচকি হেসে বলল, মনে আছে, প্রত্যেকটা কথা মনে আছে আমার, এত সহজে ভুলি না আমি। সাদাফ অদ্ভুত রকম একটা কথা বলে বসলো তখন। আইরিনের হলুদের দিনের কথা মনে আছে? ওই দিন রাত্রে গোসল করে আরেকটু হলেই ফাঁসিয়ে দিচ্ছিলেন আমাকে। আমার কারণে ওই শীতের রাত্রে গোসল করেছিলেন, ভেবে দেখেছেন? এখন কারোর সামনে এই কথা বলে ফেললে কি হবে? কথার ইঙ্গিত ধরতে বেগ পেতে হলো না উদিতার। লজ্জা মাখা দৃষ্টি নত করে বলল, জি অসল, এসব সব সময় শুধু উল্টাপাল্টা কথা। সাদাফ অবলীলায় বলল, আপনার দোষ, আপনাকে কাছে পেয়ে এরকম হয়ে গেছি, ফলাফল দেখতেই পাচ্ছেন। উদিতা আচমকা মুখ চেপে ধরলো সাদাফের। পরবর্তী আবার হাত নামিয়ে নিল, নরম সুরে বলল, আমাদের অতীতের স্মৃতিগুলো সুন্দর, বর্তমান সুন্দর। এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, ভবিষ্যৎও যেন এমনই সুন্দর হয়। আপনি, আমি আর আমাদের এই ছোট্ট জুনিয়র। সাদাফ ভ্রু উঁচিয়ে শুধালো, শুরুর অতীত আসলেই সুন্দর, যখন দুজনের মধ্যে শত্রুতা ছিল। উদিতা উত্তরে বলল, সেটাও সুন্দর। শত্রুতা না হলে আমাদের সম্পর্ক আগাতো কিভাবে? মাঝে মধ্যে ভেবে অবাক হই, আপনাকে চিনতে কত ভুল করেছিলাম আমি। এক সময় মনে হতো আপনি বুঝি খুবই খারাপ ও নির্দয় একজন মানুষ। আবার কোনো সময় মনে হতো আপনার মতো ভালো মানুষ হয় না। কোনো সময় বলতেন আমার বাঁচা মরা আপনার জন্য কোনো বিষয়ই না। আবার কোনো সময় আমার একটু ক্ষতির আশঙ্কা হলেও আমার থেকে বেশি ভয় পেতেন আপনি।
কোনো সময় মনে হতো আপনি আমাকে কষ্টই দিতে চান, আবার কোনো সময় আমার খুশির কারণটুকু হয়ে গেলেন আপনি। জানেন কতগুলো দিন মস্ত এক প্রহেলিকার চাদরে আমাকে আটকে রেখেছিলেন আপনি। সাদাব স্মিত হাসল ওর কথা শুনে। উদিতার 2 হাত নিজের মুঠোয় নিয়ে তার কপালে কপাল ঠেকালো, তৎপর বলল, প্রহেলিকার সমাপ্তি ঘটেছে ম্যাডাম। আজ আমি আপনার নিকট ডায়েরির খোলা পাতার ন্যায় সব কিছু মেলে ধরি। যেমনটা আমি আপনাকে চিনি তেমনটাই আপনিও আমাকে চিনেন। দুজনের মধ্যে নেই কোনো লুকানো কথা। ওই যে বলে না, দুটি দেহ একই প্রাণ। উদিতা প্রশান্তির শ্বাস ফেলে বলল, দুটি দেহ একই প্রাণ নয়, আরেকটা প্রাণও কিন্তু আছে। এখন আমাদের জীবনের প্রহেলিকার সমাপ্তি ঘটেছে, তবে প্রণয়ের সমাপ্তি না ঘটুক। জীবনের শেষ নিঃশ্বাস অবধি ঠিক এভাবেই একে অপরের হয়ে কেটে যাক প্রত্যেকটা মুহূর্ত। সমাপ্ত।